গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। বাদবন্দী মানুষগুলোকে দেখে মনে হয় কতগুলো চার্জশিট দেয়া চালানের আসামি। মাটি ছিল, ঘর ছিল, রাতারাতি বেদে হয়ে ভেসে এসেছে। আস্তে আস্তে পিঁপড়ের দলার মতো আটকে পড়েছে এখানে, দিশেহারা হতভম্ব। যতদিন গৃহবাসী ছিল, নদীর পাশেই এই বাঁধটাকে মনে করত ঈশ্বরের মতো টেকসই দুর্গ। চরমকালে এখানে উঠে পড়ে আজ মনে হচ্ছে তাদের মতো ঠেলা গুঁতো খাওয়া সাধারণ মানুষের জন্মটা তো ছিলই ভুল ভরা, আবার তারাও ভুল করে আসছে জন্মভর। চড়া বাঁধের মাটি ভিজে ভিজে ননি হয়ে গিয়েছে, তাদের চোখের উপর জোয়াল নিয়ে ঘাসের চাপড়া শুদ্ধ পার খসে পড়ছে। ভাঙা গর্ত থেকে ইঁদুর লাফিয়ে পড়ে কিচকিচ করে জলে সাঁতরে বেড়াচ্ছে, আর সৎকে সৎ কাঁকড়ার মচ্ছব। বাঁধের গায়ে গায়ে জল, মাটি চেটে তুলে নিচ্ছে এক একটা ঢেউ এসে, অর্থাৎ নদী মুটিয়ে এগিয়ে আসছে। দিনের তো দিশা নেই কালো মেঘে, ওপার ধুধু, মাথা ভাঙা ঢেউ লাফিয়ে লাফিয়ে উঠছে। এই যে বাঁধ, এরও আয়ু বাস্তুচ্যুত মানুষের মতো পুতুপুতু, কখন জানি গোলে তলিয়ে যায়। এদিকটায় সড়ক, তারপর লোকালয়, সেসব ডালপালা ঢাকা ঝাঁকড়া অরণ্য আর নেই এখন। ঝড়ে আছড়িয়ে মুড়ে দিয়েছে, আকাশ দেখা যায় ফাঁক দিয়ে। এরই মধ্যে হুঁকো ফোঁকা চলছে, খেজুরে আলাপ চলছে, স্তনের ভাগাভাগি নিয়ে সন্তানদের মধ্যে কচলাকুচলি থেকে শুরু করে গুড়ের ঠিলে এঁটো হাত দিয়ে ঠেলে দেয়ার পুতের বউকে শাশুড়ির শাসন সবই চালু আছে। রসুলের সান্নিকের রুগী বুড়িমা কাদার মধ্যে হোগলার চাঁচ পেতে শুয়ে জ্বরে কাঁপছে। মনে হয় সেই ভোররাত থেকেই মাথার তলায় একটা বালিশের জন্যে ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছে। তার ছেলে বউ কলা গাছ কেটে ভেলা বানাতে ব্যস্ত। জবাব দেবার ফুসরত নেই। কার বুকের বাচ্চা বাতাস ছিনতাই করে নিয়ে গেছে রাতে। মায়ের বিশ্বাস জিন পরিতে নষ্টামিটা করেছে। শরণার্থী সমাজে এক হাফেজ সাহেবকে পাওয়া গেছে, তার ঢোলা কোটটা উড়ে গেলেও দাড়িটুকু রয়ে গেছে। জরিমানা বকেয়া রেখে পানি পড়া ও সুতো পড়া পাওয়া যাচ্ছে তার কাছ থেকে। গোটাটা না পারুক, ভাঙাচোরা আধ খেঁচড়া সংসারটাকে যে যা পারে ঝড় ঠেলে টেনে এনেছে। এরই নাম মানুষ, অধিকারটুকু ছাড়বে না মরতে মরতেও। পর্চা, খতিয়ান, দলিল, আলাতামাকের ডিবরি, আন্ডাওয়ালা মুরগি, বিয়ের টিস্যু শাড়ি, পেটিকোট, আলো চালের কুড়ো, রেহেল শুদ্ধ কোরআন শরীফ, বিষাদ সিন্ধু, নাড়ু গোপালের মূর্তি, এমনকি পুরনো তেনা মশারিটাও। আর দেখো এদিকে চোখ তুলে, মেঘের লক্ষণ সুবিধের নয়। আবারও বাও ছাড়লে কে কোথায় উড়ে ভেসে যাবে তার ঠিক নেই। কামারডাঙ্গার আশরাদ আলী ডাকুয়া ওরফে আশাদ্দে ডাহ একজন জানেমান লোক। থানার মাঝি ছিল ব্রিটিশ আমলে। তখন এক দারোগার সঙ্গে কলকাতা শহরে গিয়ে সত্যি নাকি হাইকোর্ট দেখে এসেছে। যাই হোক, ঘরের আর কাঠের পতন ঠেকাতে গিয়ে রাত্রিরে বা হাঁটুর গিরেটি নামিয়ে বসে আছে। বাঁ ঠ্যাং আলগোছে বাড়িয়ে রেখে সে বসে বসে গঞ্জরালিকে তত্ত্বোপদেশ দিচ্ছে। আঁকেরি জামানা বুঝো, মতির ক্ষণগণ। ঝড়ো বাতাস, পরন কাপড় শুকিয়ে এসেছে গঞ্জরালি। সে প্রশ্ন করে, ডাইহু ভাই, কি যেন দেহ এত? দেহি? দেহি ধান। ডুবে সারিছে, ব্যাবাগটি পানির তলে গেছে। তোরগো চৌধুরী বাড়ির মোড়গুলো এবার আর শনিতে হাই সার্ভিস অন্ধ। আসাদের জিভের তলা দিয়ে চুকচুক দরদের আওয়াজ ছাড়ে। দরদ জিনিসটা ছোঁয়াচে, গঞ্জরালেকেও ধরাও করে। কপালে ঘা মেরে বলে, আহারে ধান রে, জানের জান পরাণের পরাণ, রক্ত পানি করা এমন ধন সবডি দয় গেল রে। আসাদে কটমট করে তাকায়, তারপর হেসে দেয়। গঞ্জরালির কপাল থেকে হাতটা নামিয়ে দিয়ে বলে, গেল তো গেল, তাতে তোর কি আমার কি? চৌধুরীর পেটা পুজো, কেলাডা মূল্যটা দে নাকি তোর আমাগো? গঞ্জরালি বলে, সোয়ার ভাত মাঘ ভাতারে আমরা খাই না। খাস কেন? নোলায় বিসি পড়ে না? তোর জাত ভাইগো উপাসে সুগয়ে মারে, আবারই তারাগো মাথায় লাঠি মারিস? তো করবোটা কি? মেলা তেড়ি কঠে হি ডাইহো ভাই। নিজের মাথায় না মাইরে ঘুরে মারবি, বোধাই আমার। খাস তো নিজের খাটুনির কামাই, বিনি কামে বসায় খাওয়াবি 3 মাস,
মাদাটা বেসে বোধাই হইছস। এবারে গঞ্জরালি চটে ওঠে। গাদ্দারি করবার কতয়? তার লাল চোখের দিকে তাকিয়ে আসাদে বাকি ভালো পাখানা তাড়াতাড়ি দূরে ঠেলে দেয়। আসলে দিনে দিনে ভিতরে ভিতরে তারও রক গরম। কয়েক বিঘে সম্পত্তির কিছু রাখেনি চৌধুরীরা। মামলায়, নিলামে, ক্রোকে, জাল দলিলে ডাকুয়াদের সর্বশান্ত করে ছেড়েছে। তবু চেপে যেতে হয়, কারণ পানি নেবে গেলে আবার গঞ্জরালির হাতের লাঠি হাতে উঠবে, আবার ফকির ফোকরার ফাঁকা মাথায় চারা ফাটবে। আসাদে কথা বলে টেনে টেনে নাখোশ গলায়, মেঘডা কাল জিরে ঠেহি, বাতাসও পড়ে না, আবার আসতিছে সন্দ। এক অথর্বা প্রাচীন চিঁচি করে ওঠে, ভাই কি কও, আলাম গানকুলি, এরপর যাবানি কই? আসাদে কোকিয়ে কাঁকড়িয়ে ঠ্যাং নাড়ায়, যাবানি আর কই, চুলোই, নয়তো খেপে। আমার এই শেষ, আমি গেইছি, ঘর পড়িছে, পাহান খোরাইছে, এবার ঝড় সারলি উড়ে মাঝগাঙে পড়বানি। মাথা খারাপ বাউরাদের মতো হাসতে থাকে লোকটা। ধন্দ লাগে গঞ্জরালির। ঝুঁকে পড়ে আসাদের ফোলা পায়ে হাত বুলিয়ে দেয়। মোয়া শান্তিতে আসাদে উহু করতে থাকে। ব্যাস, বৃষ্টি শুরু হয়ে যায়, সঙ্গে শোঁ বাতাস। গাছপালাহীন ফাঁকা নদী তীরে কয়েকটি উন্মুক্ত মানুষের অস্থায়ী উপনিবেশ। ঠান্ডার কাপ একটু বেশি করে লাগে। বুড়ো এবং বাচ্চারা নাচার, দাঁতে দাঁত বাড়ি খায়। জরিন নারকেল চিবুচ্ছিল বসে বসে, আবার কান্না শুরু করে। রাত থেকেই অমানসিক ভয় ঢুকে গেছে মনে। গঞ্জরালির কানের কাছে মুখ এনে প্রশ্ন করে, সর কি বড়ডা আসেনি? আগো শাসা কন কেনে? গঞ্জরালির কিসে যে কি অস্বস্তি, কথা বলে না। নিষ্পলক চোখে চেয়ে দেখে ভেদবমিতে মরে যাচ্ছে আজও বুড়ো। তার বুড়িটা প্রাণের ভয়ে 15 হাত দূরে সরে ঠাঁই নিয়েছে। সেখানে বসে মন খুলে বিধেতাল্লা বিধেতাল্লা করে ফাল পাড়ছে। হাফেজ সাহেব আজু বুড়োর পাশে বসে নাড়ি টিপে ধরে কোরআনের সূরা পড়ছে। মাথার উপর ঘেরাও মেঘ, পিছনে কুঁদে কুঁদে ওঠা ভয়ঙ্কর নদী, আবার ঝড়ো বাতাস, আবার উড়ন্ত বৃষ্টি। কেয়ামত যদি লাগে তো মোচার মতো দলা পাকানো এ কটা প্রাণী ফাটা তুলো মাদারের মতো উড়ে যাবে। গঞ্জরালি কোনোদিনই বেশিক্ষণ কথা চালাতে পারে না, গুম ধরে বসে থাকে। সে যে কতক্ষণ তার হিসেব নেই। এরকম জায়গায় সময় মাপার প্রশ্ন ওঠে না। তবু চোখের ওপর হাত তুলে অভ্যেসমাফিক বেলা আছের চেষ্টা করে, ঠাহরে আসে না। আবার গুম ধরে থাকে। চিন্তার চোটে দড়িশুদ্ধ হনু ঝুলে পড়ে। হঠাৎ লাফ দিয়ে উঠে জরিনকে ঠেলা মারে, এ জরি সামলায় র। যে কন কেনে? যাব আর আসব, আসে যেন পাই তোরে, কয়ে গেলাম। ওই যান, আল্লাহ রে, এই জরি মাথায় প্যান প্যানাস নে, নিকটতে যাতেছি না। আগ ধন, আমিও যাব তয়, আল্লাহ রে। নে কি আমার, মারব এককাল সোপা ভাঙা সর, থাক খেতামুড়ি দিয়ে। গোজানির শব্দ বেরোয় জরিনের গলা দিয়ে, আর ঘাড় গুজে ঝড় ও বাতাস ঠেলতে ঠেলতে বাদ বেঁধে নেমে যায় গঞ্জরালি। ফজর সলক হতে হতে মনের মধ্যে কোথায় যে চোর অস্বস্তি ঢু মারতে লেগেছিল ধরা যায়নি। আসাদের কথায় চেতন লাগে। চৌধুরী সাহেবের সঙ্গে তার এই প্রথম বিচ্ছেদ। প্রভুভৃত্যের সম্পর্কটা এত গলাগলি ছিল যে বিচ্ছেদ বলে মনে হতে পারিনি কখনো। যাবতীয় কামে আকামে একে অন্যের পরিপূরক। খামখেয়ালি প্রকৃতির পাল্লায় পড়ে হঠাৎ করে এই বিচ্ছেদ। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে। আসাদেই প্রথম চৌধুরীর প্রসঙ্গ টেনে আনে। তারপর থেকে মনে হচ্ছে সত্যি গঞ্জরালি নামের দেহখানা ও তার 4টে পাশ বড় ফাঁকা ফাঁকা। চাল উড়ে গেছে, বেড়া খসে গেছে, না, পায়ের তলার মাটিই বসে গেছে। নির্ভরতা ছাড়া যাকে বাঁচতে শেখানো হয়নি, পরে সেবা ছাড়া যাকে অন্য কিছু কোনোদিন করতে দেয়া হয়নি, এই একা একা স্বনিয়ন্ত্রিত জীবনধারণ তার জন্যে ডাহা অনভ্যাসের। কতবার মনে মনে সড় করেছে, শালার চৌধুরী, তোমার একদিন কি আমার একদিন, দিন আসুক রও। তারপর ভরপেট ডাঁটা, চিংড়ি, ডাল, গুড়, নারকেল দিয়ে ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুম দিয়ে উঠে সব জুড়িয়ে গেছে। চরে আটকে পড়া চৌধুরীর কষা নৌকো ঘাড় বাঁধিয়ে ঠেলতে লেগেছে বেলা অফরতক। চৌধুরী কি বেঁচে আছে গঞ্জরালিকে ছাড়া? না, অসম্ভব। জানটা বড় আনচান করে, শালা চৌধুরীর পো চৌধুরী।
ঝড় তো অল্প অল্প শুরু হয়ে গেছে। গ্লেদাচোরার শেষ বিদায় দৃশ্যটা মনে পড়ে যায়। ওকেও নেবে নাকি অমনি উড়িয়ে? বাপরে! সিন্দুরের লাঠিতে ভর রেখে রেখে ছোট গঞ্জার আলী দাঙ্গা ফৈজত করে বেড়ায় বটে। সিন্দুরের লাঠিতে ভর রেখে রেখে ছোটে গঞ্জার আলী দাঙ্গা ফৈজত করে বেড়ায় বটে। আসলে তো সে কোনোদিনই কালা পাহাড়ি দেখুন জোয়ান নয়। জোড়া তারা কাঠামোর ঢ্যাঙা দেহখানা, কেবল যে অমানসিক ইচ্ছে শক্তি, পেশিতে মজ্জায় হৃৎপিণ্ডে। জলের তলায় ভাঙা শামুক আর ঝিলকুচি পায়ে বিচ্ছে, কেটে বসছে। হঠাৎ থেমে পড়ে গঞ্জর আলী। ব্যাপার তো বড় গুরুচরণ। ইদু হেন মুন্সিতে লুট করছে। ঝড়ে ছেঁচা নারকেল, একটা কাঠের বাক্স, তুবড়ে যাওয়া পেতলের কলস, মশলা পেশা পাটা আর কি কি সব হাবিজাবি গাদানো ডিঙি নৌকো। বড় সড়কের পাশের পগার দিয়ে খাল বইছে। সেটা দিয়ে বেয়ে আসতে আসতে হরগাদা ঝোপে বেঁধে আটকে গেছে আগা নৌকো। গুলোই শুধু ঘুরপাক খাচ্ছে এখন। বুড়ো মানুষ কোন দিক সামলাবে? মালকোচা আটা, খালি গা, গলাজোড়া দাড়ি, নেড়া মাথা, কপাল ঘেরে টুপি কাটা দাগ। টুপি বুঝি উড়ে গেছে। গঞ্জর আলী নেমে গিয়ে ডিঙি ছাড়িয়ে দিতে ইদু মুন্সি হাত তুলে বলে, যা তয়, মাপ করে দিলাম বেনামাজিরে। মুকুটটা ভাম। গঞ্জর আলী পাল্টা হাত তুলে খিস্তি ছাড়ে। মড়াইগুলো দেখা যায় শেষ পর্যন্ত। মাথার চাল উড়ে গেছে একটার। দুটোর মাথা আলগা হয়ে ঝুলছে। ঝড় কাকে বলে? গেট পেরোতেই ভেতরটায় থইথই অবস্থা। আগের আন্দাজ না থাকলে পুকুরেই পড়তে হতো। দোতলার বারান্দায় চেয়ার পেতে বসে চৌধুরী সাহেব বুঝিবা ঝড়ো হাওয়া খাচ্ছে। তরবর করে সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতে যাচ্ছিল। চৌধুরীর ধমকে থেমে যেতে হয়। তখন কি আর করা? নিচে জলকাতার মধ্যে দাঁড়িয়ে খুব করে বোঝাতে চেষ্টা করে। চৌধুরী হুজুরের কুলস কারণে তার আশা। চৌধুরী হুজুরের নিরাপত্তা চিন্তায় সে নিদারুণ রকম জেরবার। বলতে কি, রাত থেকে মানসিক দুর্ভোগ চলছে এই নিয়ে। হুজুরকে একা এভাবে ফেলে যাওয়া তার বাস্তবিক গোস্তাখি হয়েছে। মাফি করে দিতে মর্জি হয়, কারণ এটাই তার পহেলা গলতি। খোয়া ওঠা সিঁড়ি, তার উপরেই নাকে খত দিচ্ছে গঞ্জর। আর কখনো এরকম বেয়াদুবি কাম করবে না, জিন্দেগিতে না। এখন হুজুর মর্জি করেন তো শরীয়ত মোতাবেক পর্দা পুশিদা সহ বিবি সাহেবানদের ও বালবাচ্চাদের নিয়ে কোষার নৌকোয় গিয়ে উঠতে পারেন। সে ও আর কামলারা মিলে দাঁড় টেনে দেবে। রাত আসার আগে আগে পাড়ি দিয়ে চলে যাবে নিরাপদ এলাকায়। 2 বাগ পর থানা টাউন। ওখানে নতুন মজবুত সব সরকারি বিল্ডিং, 2 তলা 3 তলা ফি আছে। হুজুরের এই সাবেকি দালান বাতাসের হাপ সইবে না। মান্দাত্তার দোতলায় অসতের চারা শিকড় গেড়েছে। পানি ঢুকে চুয়াচ্ছে। আকাশে আবার মেঘ গজাচ্ছে। নিশ্চয় মহা কেয়ামত হয়ে যাবে রাতে। তাই আগেই সরে পড়া দরকার। রাত সার বাত হল। হুজুরের নিশ্চয়ই পেত্তয় যাবার কথা। তার নিজের বলে আলাদা কোনো বাঁচা মরা নেই, থাকতে নেই। হুজুরে পাকের বাচনে তার বাঁচা, হুজুরে পাকের মরণে মরণ। আরও সব সরাফতি তমিজি বাতচিত ঝেড়ে যায় গঞ্জর। হুজুরের সঙ্গে ওঠা বসায় যা যা সব ইস্তেমাল করতে পেরেছে বটে, তবে কিনা ভবি ভোলে না। কারণ মারাত্মক। কয়েক পুরুষের আঁকড়ে রাখা তেল খাওয়ানো সিন্দুক, ভেতরে পুঞ্জি করা ধন। খাতক চাষি, বর্গা চাষি, বন্দুকি চাষির রক্তচোষা মালামাল। পর্চা, দলিল, চড়োয়া গহনাগাটি, তোড়া বাঁধা টাকা জখের মতো পাহারা দিচ্ছে চৌধুরী। এ মহা বিপদকাল। ছেড়ে গেলে লুটে নিবে, পথে নিলেও লুটমার হবে, নয়তো উড়ে ভেসে যাবে। নিজের প্রবৃত্তিকে বিশ্বাস নেই তো কামলা কিষেনের জাত শালা নেমোকারাম লুটের তালে ঘুরছে। চৌধুরী সাহেবের দাঁত খিচুনিতে গঞ্জর আলীর মেজাজ সত্যি সত্যি বিগড়ে যায়। লোকটার হাতে সেই গাদা বন্দুকটা বাগানো। কুয়ামার। ঘত করে পেছন ফেরে গঞ্জর আলী। ঝপর ঝপর করে জল ভেঙে সরে যায়। পানি বেড়েই চলেছে। রাতে বিপদ আছে বোঝা যায়। রান্নাঘরের দিকে চলে যায় সে। ভাঙা বেড়া দিয়ে ঢুকে দা কোদাল সবই পাওয়া যায়। বাইরে কলা গাছ পড়ে আছে ধরাধর লাশের মতো। কলাপাতা জড়িয়ে সুপুরি পাতা পাকিয়ে ভেলা বাঁধতে থাকে। থ্যাতলা কাঁধে বিষের মতো ব্যথা। খেয়াল নেই, অসুরের মতো খেটে যায়। বাতে ফিরে আসতে আসতে সন্ধে ঘোর। তুমুল বৃষ্টি নেমেছে। জরিন বুঝি খুব স্বাদ মিটিয়ে কেঁদেছে। কাঁদতে কাঁদতে এখন ঘুমিয়ে পড়েছে। কে কোথা দিয়ে তালপাতা জুটিয়ে দিয়েছে, তাও জোংরা মুড়ি দিয়ে শুয়ে। গা গা জানোয়ারের গর্জন।
মানে জানোয়ারের মতো বাতাসের গর্জন, বাঁধের মাটি খসা শব্দ, নদী দখল বাড়াচ্ছে, আর পচা কটু গন্ধ। হতে পারে দাস্তবমি, মরে পড়ে থাকতে পারে দু একজন। আসলে হয়তো মানুষ বা জন্তু জানোয়ারের লাশ ফাঁস ভেসে এসেছে, বাঁধের গায়ে ঠোকর খেয়ে এলিয়ে যাচ্ছে তার গন্ধ। রাতের কারণে দেখা যাচ্ছে না ঠিকমতো। নেজরি ক্যালাখা। গঞ্জরালির গুঁতো খেয়ে জরিন চোখ মেলে। সে চোখে মানুষের খর্তা নয়, খাঁটি জন্তুর চাহনি। কাঁচা পাকা সবরি কলা পেয়ে জন্তুর মতো গিলতে বসে। গঞ্জরালি ছাউ বুড়োদের ও হাফেজ সাহেবকে বেটে দিয়ে নিজে খায়। তারপর নিশুত নিঝুম সেই ভয়াবহ কালো রাত, যখন আসন্ন সর্বনাশের ঠিক আগ মুহূর্তে যূথবদ্ধ স্রোত মানুষ নামক জীব অবোধ নিশ্চিতিতে একসঙ্গে সবাই মিলে চৈতন্য হারায়, পরম মদের মতো ঘুমের নেশায় নিবিড় নিঃসারে ডুবে থাকে। রাত বাড়ে, মেঘে ঘেরাও করে, বিদ্যুৎ চোখ রাঙায়, বৃষ্টির তেরে ফুরে আসে, মাতলা ঝড় রক ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে তাড়া করে, উদ্ধত নদী স্পর্ধার প্রশ্রয় পেয়ে পেয়ে আকাশে থাবা হানে। কেঁচোর মতো দলা পাকা খাওয়া সেই কটা প্রাণীশুদ্ধ ননি হেন মাটির বাঁধ ভাসিয়ে নিয়ে নদী বেরিয়ে যায়, পারাপারহীন জলধি সাদা সমন। রাতের অন্ধকার চিরদিন রহস্যময়, অবিশ্বাসী। কোথা দিয়ে কি হয়ে যায়, প্রতি মুহূর্তে ওৎপেতে থাকা মৃত্যুকে গোছগাছ জীবনের তলমূল উপড়ে সাফ করে ফেলার সুযোগ জুটিয়ে দেয়। হা জীবন! নারীর মধ্যে বিন বিন সুতলি সাপের চলাটুকু, বামবুকের তলায় ধিম ধিম অস্থিরতার জানান, দুর্গহীন বহুহীন রক্ষীহীন অবোধ বংশলতা, মায়ের কোলের মতো নিশ্চিন্ত নির্ভরতায় ঝুলে শুয়ে থাকা। চোখ মেলে দেখে না, বোঝে না, মায়ের কোল নয়, এ 12-14 হাত উঁচু ফেনা মাথাওয়ালা মৃত্যুর একেবারে নাভি কেন্দ্রে শুয়ে মরণ দোল খাচ্ছে। সহজাত বুদ্ধি বসে দুজনেই কাপড় দিয়ে কোমর বেঁধে রেখেছিল ভেলার সঙ্গে। পানির বাড়িতে ভেলা খসে ফ্যাত ফ্যাত। তবু কলাগাছের গুড়ি বুকে আঁকড়ে তার জল আর বাতাসের তালে তাল রাখার চেষ্টা করে। যায় যাক যেখানে খুশি নিয়ে, ভাসিয়ে উড়িয়ে যেমন খুশি, বাঁচতে পারলেই হয়। চাঁদ তারা সেধিয়ে গেছে, কিসের দিশা, শুধু শব্দেই সারাসারি, কে কোথায় কোনো হদিশ নেই। এ কি করুণ ধন্ধয়ে, মরে না বেঁচে, ধন্ধটুকু ঘোচে না। কলাগাছ বুকে আঁকড়ে হাঁক পাড়ে গঞ্জরালি, জরিনে! এটা কি হাঁক হল? শুকনো গলা ঝুরে ঝুরে করুণ মচকানো স্বর, বাতাসের শ্বাস সেটুকু শুষে নেয়। পরক্ষণে খেপা জল অবিকল কুলকুচি করার মতো করে সেই কলাগাছ শূন্যে ছুঁড়ে মারে। আর গুঁয়ারি চেতন বটে গঞ্জরালির, যায় 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 না, বাঁচার জেদ। এ বাতাস দীর্ঘস্থায়ী হবার জন্যে আসেনি। পরপর কয়েকটা কড়া ঘূর্ণি মোচড় দিয়ে পাক খেতে খেতে দেশান্তরে চলে যায়। না, বাতাস ঠিকই বইতে থাকে, রয়ে রয়ে, দাপে দাপে। ভোর ভোর, ঝড়ের চাপ কেটে গিয়ে এখন বেশ ভালো মানুষ চরাচর। গঞ্জরালি জবর হুঁশে আছে। পূবের সলক দেখে বুকে বল ফিরে আসে। নেহাত জৈবিক অভ্যেসে কানে হাত ঠেসে ঠাট বাজায়, চুরি হে! জলো বাতাস বয়ে সে ডাক জলের গহীনে জলান্তরে মিলিয়ে যায়, ঠাট ঠাট রেশ হয়ে ফিরে আসে কাঁপতে কাঁপতে। বিপন্ন মানুষের গলা থেকে আবার জীবন্ত ডাক ওঠে, আবার জল থেকে নতুনতর জলসীমায় ভেসে যায় তার রেশ। প্রতিধ্বনি ফিরে আসে নিষ্ঠুর প্রতারণা নিয়ে। ফাঁকা খোলা আকাশ, জনহীন নদী, তবু কাঁদতে পারে না গঞ্জরালি। ভেঙে গেছে, মুচকে গেছে কত না, কোনোদিন কাঁদেনি, ঠেলে উঠে কাঁদ দিয়েছে জোয়ালে। সেই তার আজ কি করে কাঁদা আসে? গাল হাঁ করে আকাশের ফর্সা হবার কসরত গিলতে থাকে। আরও কিছুটা ফর্সা হবার পর গঞ্জরালি টের পায় লড়াইয়ে আবারও জিত হয়েছে তার। হ্যাঁ, জরুর জিতে গেছে সে। যে অর্ধেক ভেলা আঁকড়ে ধরে ভাসছে গঞ্জর, তারই সঙ্গে শাড়ির বাঁধনে বাঁধা জরিন, তার জরি। শুধু কি বাঁধা, দুহাতে জাপটে ধরে আছে কলাগাছ। আওলা চুল তার ছেপে ছেপে উঠছে জলে। তাহলে আছে বেঁচে? জরি, ও জরি, আমার জরিন সোনা ডুব। বোধশক্তির লেশ আর অবশেষ নেই, প্রায় সবটুকু ভেসে গেছে বানের পানিতে। বাকি আর যা সামান্য প্রবৃত্তির তাড়না, তাও নাশের পথে।
আলাজিলা অন্ধকারে ঘোলা আকাশ, তার নিচে কুলখাগি কালো নদী। নদী কোথায়? ঘরবাড়ি, চর, মুলুক মাটি ডুবে বিলে জলে একাকার। মানুষের বসত শুধু বড় সড়কের দুপাশে, কলাপাতা, কচু পাতার ঠুনকো ঝুপড়ি। বাতাসে উড়ে যায়, রোদে পুড়ে কুঁকড়ে মুকড়ে থাকে, পরদিন বৃষ্টিতে পচে ফেসে যায়। কারো বা তাও নেই, ঝড়ে ওপরানো গাছের উপর বসে ভেজে, আর গরিব মানুষেরা শত্রু আকাশকে শান হানে বিড়বিড় করে। ভেজা ভ্যাপসা খড়, তার উপর পিঠ পেতে মাঝরাতে বুদ্ধিনাশা গঞ্জরালি নিজের সর্বনাশের শুরুটা আবার আরেকবার গেথে গেথে দেখে। সেই যে ঝড়টা, গোয়ার গাড়ল কালো ষাঁড়ের মতো শিং বাঁকানো লেজ উঁচু তেড়ে আসা ঝড়, আর তার পিঠ পিঠ 10-12 হাত উঁচু কুলোতোলা পানির ফনা, সব নিয়ে গেল। মানুষ, বলদ, বটবৃক্ষ সব তুলে নিয়ে গেল রাতারাতি। সকালবেলায় দেখা যায় গঞ্জরালি সস্ত্রীক কলাগাছ বুকে নিয়ে ভাসন্ত। মাথার কাছে নদী সারা রাত ফোঁসায়, ফুলে ফেপে 10 খান হয়ে রাস্তার গায়ে এসে ছোবল হানে। গঞ্জরালি শোনে কান পেতে, ওর ধারণা কাদের দেয়াল ছেঁচে গেছে। এখন রাত দুপুর, পচা বাদল কলাপাতার চাল ফাটিয়ে নেমে আসছে। দেখা যায় না, আধারে কলকল শব্দ সাপের লতার মতো বেয়ে নামছে। খড়ের তলায় খোয়া, মাটির সঙ্গে যোগাযোগে সময় লাগছে। ওর ধারণা চোখের নজর ক্ষয়ে গেছে, বুকের মধ্যে যান থমক ধরে আছে। মনে হয় ঘরের মোটকাই প্রথম বাতাসের হাপ টের পায়। তারপর যখন মচমচ শব্দে দোচালাটা পোতার দিকে নেবে আসতে থাকে, গঞ্জরালির হাতের পাতা দিয়ে দরজার চৌকাঠে ঠেক বাঁধিয়েছিল। ঘুনে খাওয়া কাঠামো কুড়পুর করে একেবারে কাঁধের উপর এসে পড়ে। ঠিক এই পর্যন্ত পৌঁছে ঘটনার বোটা হারিয়ে যায় গঞ্জরালির, আর গেথে তুলতে পারে না। তবে জরিন যে বলে তারই টানা হ্যাচড়ার জোরে সেই জ্যান্ত গোড় থেকে গঞ্জর বেরিয়ে আসতে পেরেছে, সেটা সত্যিও বটে, মিথ্যেও বটে। ডান হাতের ও কাঁধের ফোলা নীল জায়গাগুলো দিন হলে বেরিয়ে পড়ে। কাশতে কাশতে বুকে হাত চেপে উঠে বসে গঞ্জরালি। ফুসফুস ছেয়ে ফেলেছে, এ শ্লেষ্মা কোনোদিন আর উঠে আসার পথ পাবে না। হাঁপাতে হাঁপাতে গাল হা করে শ্বাস টানে, আর সেই সঙ্গে কাল্পনিক ভাত, রুটি, আটা যা মনে আসে আন্দাজ অন্ধকার থেকে টেনে আনার চেষ্টা করে। পরশু না কবে থেকে খাওয়াটাও জোটে না। রাক্ষসে খিদে হাহা করে গাল মেলে হাত মেলে খাবার হাতড়ায়। জরিনের গায়ে হাত লাগে, তবু ফোঁস করে ঘুমুতে থাকে। হিংসায় মাথা গরম হয়ে ওঠে গঞ্জরালির। এ আলক্ষ্যে বেহায়া ঘুম আসে কোত্থেকে না খেয়ে। হাত এবার নারকেল কোরানোর খেটে ঠেকে। এই ছাল পুরো বেহায়া মাগি তাকে এই বিপদে কিছু খাবার ব্যবস্থা করে দিচ্ছে না, আরও বরং ঘুম মারছে ভসভস করে। আক্রোশের জ্বালায় জরিনের মাথার উপর খেটে তুলে ধরে গঞ্জরালি। কিন্তু ঘটনা তো কোনোটাই বিচ্ছিন্ন নয়, চারদিকের কাজকর্মের সঙ্গে খাপে খাপে বাঁধা, তাই আর এগোবার জো থাকে না। কাছেই দূরের এক ঝুপড়িতে অন্ধকারের মধ্যে প্রৌঢ় সবরুদ্দি সেই মুহূর্তে মরে গিয়ে সারা সড়ক এলাকার একটানা মরা কান্নার সূত্রপাত ঘটায়। গঞ্জরালি নিজের খ্যাসখ্যাসে দাড়িতে খুব সাবধানে হাত বুলোয়। বেশি জোরে সাহস পায় না, কি জানি যদি টান লেগে চামড়া শুদ্ধ চাপড়া খসে আসে। বেঁচে গিয়ে জেগে ওঠে জরিন, থতমতো খায় খানিক, জড়ানো গলায় বলে, বসে কেন দোন, ও কান্দে বা কারা? গঞ্জরালি শুয়ে পড়ে, ঠান্ডা গলায় বলে, মিরিসির খেপে গেল। কেডা? সবরুদ্দি ভাই, বানে না যায় তো যায় কলেরায়। জরিন এবার ডুকরে ওঠে। গঞ্জরালির কিছু নেই সান্ত্বনা দেবার, অগত্যা একমাত্র স্বাধীনতা, শ্রীসঙ্গম। এমনি ঢুকুর ঢুকুর ঢিমে লয়ে রাস্তার পাশে আরও একটা রাত ফ্যাকাশে হয়ে আসে। আর একটা ফ্যাকাশে মারা দিনের কেবল প্রাতক্রিয়া শুরু। কারা যেন কিছু হাঁস মুরগি বাঁচিয়ে এনেছে বন্যার মুখ থেকে। একটা মোরগ অভ্যাসের দোষে বাগ দেয় সর্দি বসা কেশো গলায়। পাতার ফাঁক দিয়ে শীটে আকাশ দেখা যায়, ধারা বৃষ্টিতে ক্ষান্ত দিয়েছে। এখন উপসী মুসল্লি, সে অভ্যাসের ঘোরে কাঁপা কাঁপা গলায় আজান পৌঁছে দেয় অস্থির নদী আর গোমরা আকাশের দিকে। জরিনও প্রাতক্রিয়া সেরে আসে বাইরে থেকে। গঞ্জরালি দাঁতে দাঁত চেপে কাত হয়ে পড়ে থাকে। দুমুঠো রিলিফের গম পেয়েছিল, পরশু খতম হয়ে গেছে। এখন আর কবে কি জুটবে কিছু বুঝতে পারে না।
শেষ ভরসাটুকু এখনো জোরিনি বটে। কখন কোথা দিয়ে সে 2-4 দানা জুটিয়ে এনে ভেজে বা ভিজিয়ে কখনো বা ফুটিয়ে সামনে ধরে। প্রায় তেলেসমাতি। এবারে উপর হয়ে শোয়। এখন বেরোনো যাবে না, বাইরে ফাঁকা সড়ক, গাছ আগাছার আড়াল নেই। পগার থাকলেও পানি ভরে আছে, নামার জো নেই। একমাত্র পর্দা রাতের অন্ধকার। রাত খোলা হয়ে আসতে লাগলে মেয়েরা তাই আগে ভাগে রাস্তার এপাশ ওপাশ ছড়িয়ে বসে পড়ে। ওরা সেরে সরে ঝুপড়িতে ফিরে এলে পুরুষেরা বাইরে এসে গলা খাকারি দিতে থাকে, সড়কে দাঁড়িয়ে পানির বার মাপে। জমাট রসের টসটসে ফুল ও কাঁধ। বাম হাত বুলোতে বুলোতে চৌধুরী সাহেবের কথা মনে পড়ে যায়, তার 3-3টে জবানের কথা। চাঁদ রাতে থানা থেকে ফিরছিল দুজনে, মাছি, সে, চরণদার চৌধুরী। দুজনে মিলে একটা জলে ডোবা বউকে টেনে তুলেছিল। খানিক চাকুর চুকুর করে চৌধুরী ভেজা শাড়ি টেনে কোমরে তুলে ফেলে। তখন বৈঠা রেখে গঞ্জরালি পেছন থেকে চৌধুরীর গলা টিপে ধরে। কোনো মতে শাড়ির খুঁট নামিয়ে দিয়ে চৌধুরী তাকে বলেছিল, বেপদে পড়িস টরিস তো কারো মুখে একটা খবর পাঠাস বা, যা পারি হেল্প করব, জবান দিলাম। পরের চরে জুলুম দখলি ধান কাটার তদারকি চালাচ্ছিল চৌধুরী। গঞ্জরালি তার লেঠেল। হঠাৎ দিন দুপুরে নকশালের ছেলেরা স্ট্যান্ডগান নিয়ে হাজির। চৌধুরীকে গাংকুলি নিয়ে গলা পাতিয়ে রামদা তুলেছিল। গঞ্জরালি লাঠির ঘায়ে স্ট্যান্ডগান পানিতে ছিটকে পড়ে। গলায় হাত বুলোতে বুলোতে চৌধুরী বলেছিল, বেপদ টেপদে পড়লে কবি তো মুখ ফুটে, যেন জানতি পাই, এটা আমার জবান থাকল। 12 বস্তা ইউরিয়া সার পাচার করে দেবার পর 20 বস্তা কুম্ভি পাতা বোঝাই করে নিয়ে বর্ডার থেকে ফিরে আসছিল দুজনে। চালক গঞ্জরালি, সোয়ারি চৌধুরী। আধাআধি রাত তখন। একটা কোমর ব্যাকা খেজুর গাছে বাড়ি খেয়ে জোয়ালের টাল ঘুরে যায়। 1400 টাকার গরু গলায় ফাঁস লেগে মরছে দেখে চৌধুরী নেমে এসে অসুর মাফিক জুতো পেটা শুরু করে দেয় গঞ্জরালিকে। পিটতে পিটতে নিজে হঠাৎ ভীমডিকে পগারে গড়িয়ে পড়ে। গঞ্জরালি টেনে তুলে মাথায় চোখে মুখে পানি ঢালে, গাড়িতে চাপিয়ে বাড়ি ফিরিয়ে আনে। চৌধুরী সকালে ডেকে বলেছিল, তোর বেপদকালে এ মানুষটা চুপ থাকলি পরে কস তখন। জবান এডা মনে থাকে যেন। মনে আছে, সবই মনে আছে ঠিকঠাক। 3টে তো বাড়ির ধারে। একটা জবানও রাখার সময় পায়নি চৌধুরী। রাতারাতি তেড়ে এসে ঘেরাও করে ধরে বন্যাতে। নিশ্চয় ঘুমের ঘোরে সব অংশে নির্বংশ হয়েছে। এখন এই এত বড় বিপদ। গঞ্জরালি সকাল সকালেও আধার দেখে। লেঠেলির পেশি কোথায় মরে গেছে, কাঙালের কঙ্কাল জেগে উঠেছে, মুখ থেকে পাছা। এ যে কি টানা লম্বা সুরঙ্গ! কিছু না কিছু দিয়ে রোজ হয় বুঝও, নয় মরো। মরব যদি তো খাবো কি করে? খাবো না তো জিভে এত এত মজার সোয়াদ নেব কি করে? কাজেই মরা অত সোজা নয়। ওফাজের মা, নকি, ছেকেল সব এখানে এসে মরেছে। সবরুদ্দি আজ গেল, তবু তাকে বাঁচতে হবে, না মরা পর্যন্ত বাঁচা লাগবে। দূরে ট্রাক যাতায়াতের ভরভরাট শব্দ, গিয়ার পাল্টানো, মোড় পেরা, ব্রেক কষা, রিলিফের মাল আনলোড করা, স্টার্ট নেয়া। 24 ঘন্টা গোলমাল লেগে আছে। পানি আর বাতাসের শব্দ তো আছেই। মাথার উকুন ঘাটতে ঘাটতে জরিন বলে, আগো তুমি নি সবর বাইরে দেখতে যাবা না? সকলে যায় যে। গঞ্জরালি ক্যাট করে প্রশ্ন করে, দেখবই তো, দেখলি কি খাওয়ানটা পাবো? আমারে ক্যাডা দেহে। তবু গিয়ে দেখতে হয়। মরাটাকে সবাই মিলে নদীতে ভাসাবার তাল করছে। আর কি আছে করার? আয়না সুন্দরী ফরাত করে পরন কাপড় ছিঁড়ে খুলে ফেলে। হিস্টিরিয়ার বাইয়ে ওঠা রোগীর মতো চেঁচায়, এই নাও কাফন। পতিদন গো, তুমি কাফন নিয়ে পড়ে যাও। মেয়েরা কান্না থামিয়ে চুপ হয়ে যায়। সেই ধোয়া রঙা মূর্তির বুকে আছাড় খাওয়া মাই দুটোর পানে চেয়ে পুরুষরা শিউরে ওঠে। এমন শ্বাসচাপা মুহূর্ত কতক্ষণ সহ্য করা যায়? সবার সঙ্গে গঞ্জরালিও তাড়াতাড়ি হাত লাগায়। ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে সবরুদ্দি সদরের দিকে রওনা দেয়, একজন মুসল্লির সুরা শেষ হবার তোয়াক্কা না করেই। এদিকে পরনের পুরো আধভেজা লুঙ্গি বলকে বলকে ঘেমো ভাব ছাড়ছে। বুঝি কচি রোদ উঠেছে, শরীরে গরম রক্ত কিলবিল করে চলে বেড়াচ্ছে। তার তাপও হবে হয়তো। খিদে আর রাগ গঞ্জরালির মগজে দাহ জ্বালিয়ে দেয়। মানুষের মতো বজ্জাত জন্তুর কান্নাকাটি দেখলে
মনে হয় বুজরুকি, নয়তো ফচকে মেয়ে। গরু, ঘোড়া, গাধা, ছাগল কেউ চেঁচিয়ে কাঁদে না, একমাত্র মানুষ ছাড়া। পিটিয়ে টিট করে দিতে হয়। এবারে উপর হয়ে শোয়। এখন বেরোনো যাবে না, বাইরে ফাঁকা সড়ক, গাছ আগাছার আড়াল নেই। পগার থাকলেও পানি ভরে আছে, নামার জো নেই। একমাত্র পর্দা রাতের অন্ধকার। রাত খোলা হয়ে আসতে লাগলে মেয়েরা তাই আগে ভাগে রাস্তার এপাশ ওপাশ ছড়িয়ে বসে পড়ে। ওরা সেরে সরে ঝুপড়িতে ফিরে এলে পুরুষেরা বাইরে এসে গলা খাকারি দিতে থাকে, সড়কে দাঁড়িয়ে পানির বার মাপে। জমাট রসের টসটসে ফুলো কাঁধ। বাম হাত বুলোতে বুলোতে চৌধুরী সাহেবের কথা মনে পড়ে যায়, তার তিনটে জবানের কথা। চাঁদ রাতে থানা থেকে ফিরছিল দুজনে, মাছি, সে, চরণদার চৌধুরী। দুজনে মিলে একটা জলে ডোবা বউকে টেনে তুলেছিল। খানিক চাকুর চুকুর করে চৌধুরী ভেজা শাড়ি টেনে কোমরে তুলে ফেলে। তখন বৈঠা রেখে গঞ্জরালি পেছন থেকে চৌধুরীর গলা টিপে ধরে। কোনো মতে শাড়ির খুঁট নামিয়ে দিয়ে চৌধুরী তাকে বলেছিল, বেপদে পড়িস টরিস তো কারো মুখে একটা খবর পাঠাস বা, যা পারি হেল্প করব, জবান দিলাম। পরের চরে জুলুম দখলি ধান কাটার তদারকি চালাচ্ছিল চৌধুরী। গঞ্জরালি তার লেঠেল। হঠাৎ দিন দুপুরে নকশালের ছেলেরা স্ট্যান্ডগান নিয়ে হাজির। চৌধুরীকে গাংকুলি নিয়ে গলা পাতিয়ে রামদা তুলেছিল। গঞ্জরালি লাঠির ঘায়ে স্ট্যান্ডগান পানিতে ছিটকে পড়ে। গলায় হাত বুলোতে বুলোতে চৌধুরী বলেছিল, বেপদ টেপদে পড়লে কবি তো মুখ ফুটে, যেন জানতি পাই, এটা আমার জবান থাকল। 12 বস্তা ইউরিয়া সার পাচার করে দেবার পর 20 বস্তা কুম্ভি পাতা বোঝাই করে নিয়ে বর্ডার থেকে ফিরে আসছিল দুজনে। চালক গঞ্জরালি, সোয়ারি চৌধুরী। আধা আধি রাত তখন। একটা কোমর ব্যাকা খেজুর গাছে বাড়ি খেয়ে জোয়ালের টাল ঘুরে যায়। 1400 টাকার গরু গলায় ফাঁস লেগে মরছে দেখে চৌধুরী নেমে এসে অসুর মাফিক জুতো পেটা শুরু করে দেয় গঞ্জরালিকে। পিটতে পিটতে নিজে হঠাৎ ভীমরিকে পগারে গড়িয়ে পড়ে। গঞ্জরালি টেনে তুলে মাথায় চোখে মুখে পানি ঢালে, গাড়িতে চাপিয়ে বাড়ি ফিরিয়ে আনে। চৌধুরী সকালে ডেকে বলেছিল, তোর বেপদকালে এ মানুষটা চুপ থাকলি পরে কস তখন। জবান এডা মনে থাকে যেন। মনে আছে, সবই মনে আছে ঠিকঠাক। 3টে তো বাড়ির ধারে, একটা জবানও রাখার সময় পায়নি চৌধুরী। রাতারাতি তেড়ে এসে ঘেরাও করে ধরে বন্যাতে। নিশ্চয় ঘুমের ঘোরে সব অংশে নির্বংশ হয়েছে। এখন এই এত বড় বিপদ। গঞ্জরালি সকাল সকালেও আধার দেখে। লেঠেলির পেশি কোথায় মরে গেছে, কাঙালের কঙ্কাল জেগে উঠেছে, মুখ থেকে পাছা। এ যে কি টানা লম্বা সুড়ঙ্গ! কিছু না কিছু দিয়ে রোজ হয় বুঝও, নয় মরো। মরব যদি তো খাবো কি করে? খাবো না তো জিভে এত এত মজার সোয়াদ নেব কি করে? কাজেই মরা অত সোজা নয়। ওফাজের মা, নকি, ছেকেল সব এখানে এসে মরেছে। সবরুদ্দি আজ গেল, তবু তাকে বাঁচতে হবে, না মরা পর্যন্ত বাঁচা লাগবে। দূরে ট্রাক যাতায়াতের ভরভরাট শব্দ, গিয়ার পাল্টানো, মোড় পেরা, ব্রেক কষা, রিলিফের মাল আনলোড করা, স্টার্ট নেয়া। 24 ঘন্টা গোলমাল লেগে আছে। পানি আর বাতাসের শব্দ তো আছেই। মাথার উকুন ঘাটতে ঘাটতে জরিন বলে, আগো তুমি নি সবর বাইরে দেখতে যাবা না? সবলে যায় যে। গঞ্জরালি ক্যাট করে প্রশ্ন করে, দেখবই তো, দেখলি কি খাওয়ানটা পাবো? আমারে ক্যাডা দেহে। তবু গিয়ে দেখতে হয়। মরাটাকে সবাই মিলে নদীতে ভাসাবার তাল করছে। আর কি আছে করার? আয়না সুন্দরী ফরাত করে পরন কাপড় ছিঁড়ে খুলে ফেলে। হিস্টিরিয়ার বাইয়ে ওঠা রোগীর মতো চেঁচায়, এই নাও কাফন। প্রতিদন গো, তুমি কাফন নিয়ে পড়ে যাও। মেয়েরা কান্না থামিয়ে চুপ হয়ে যায়। সেই ধোয়া রঙা মূর্তির বুকে আছাড় খাওয়া মায় দুটোর পানে চেয়ে পুরুষরা শিউরে ওঠে। এমন শ্বাসচাপা মুহূর্ত কতক্ষণ সহ্য করা যায়? সবার সঙ্গে গঞ্জরালিও তাড়াতাড়ি হাত লাগায়। ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে সবরুদ্দি সদরের দিকে রওনা দেয়, একজন মুসল্লির সুরা শেষ হবার তোয়াক্কা না করেই। এদিকে পরনের পুরো আধভেজা লুঙ্গি বলকে বলকে ঘেমো ভাব ছাড়ছে। বুঝি কচি রোদ উঠেছে, শরীরে গরম রক্ত কিলবিল করে চলে বেড়াচ্ছে। তার তাপও হবে হয়তো। খিদে আর রাগ গঞ্জরালির মগজে দাহ জ্বালিয়ে দেয়। মানুষের মতো বজ্জাত জন্তুর কান্নাকাটি দেখলে মনে হয় বুজরুকি,
নয়তো ফচকে মেয়ে। গরু, ঘোড়া, গাধা, ছাগল কেউ চেঁচিয়ে কাঁদে না, একমাত্র মানুষ ছাড়া। পিটিয়ে টিট করে দিতে হয়। কিন্তু এইসব মেয়েলোক তো আর তার নিকের বিবি জরিন নয়, পরের বিবি। না, হাত পা মাথা সবই কেমন বোদা হয়ে গেছে কদিনে। বুদ্ধিটুকু গুলিয়ে যেতে বসেছে বানের ঘুল্লিতে। আর প্রহর বৃষ্টির ফোঁটা পড়ার মতো টিস টিস করছে খুলির পেছন দিকে। যে পচা গলা মানুষটা ঘূর্ণিতে ঘুরে ঘুরে ভেসে যাচ্ছে তীর ঘেঁষে, তার খেল দেখে চেয়ে চেয়ে। বৃষ্টির পানিতে, নদীর পানিতে ধুয়ে ধুয়ে সাদা, নীল, হলুদ 3 রঙা মেশাল ধরেছে। আষ্টে রঙের পেটটা পেঁপে চৌধুরীর জোরদারি ভুড়িকেও ছাড়িয়ে গেছে। নীলচে নাইয়ের পাশে কুচকুচে কালো একজোড়া কাক পরিবার নখ সেটে বসে নাড়ি টেনে টেনে বের করছে। আরেক ভিন গায়ের কুকুর পাজরে মাথা ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্তে ভেসে চলেছে সঙ্গে সঙ্গে। খিদে আর খাবার গঞ্জরালি স্নায়ুর জালে খুব ঘোরালো রকমের জড়াজড়ি পাকাতে থাকে। চোখের কষ্ট সরাবার জন্যে এবারে একবার দূরে ছড়িয়ে দেয় নজর। মাইলের পর মাইল জুড়ে সাদা পানির ঢাউস পর্দা। মৃত্যুর অসংখ্য এঁটো ভেসে চলেছে তার উপর দিয়ে। গরু, মোষ, মানুষের রাস রাস লাশ। আর ফাঁকে ফাঁকে আস্ত গাছ, গোটা চালা, ছত্রখান সংসার। সেসব ছড়িয়ে আরও দূরে, আরও আকাশ ঘেঁষা দূরে পাঠিয়ে দেয় নজর। সেখানে পর্যন্তও পানি, হালকা শীষের মতো ঘষা বেলে সাদা পানি। কিছু নেই আর, সবুজের একটা ফোঁটা বা একটু ফুটকি, কোনো কিছু ব্যত্যয় নয়। শত শত মানুষের ঘামে গজানো বর্গাদার জোরদারদের হাজার হাজার বিঘের সবুজ ধানবন তলিয়ে একাকার হয়ে আছে। এত বড় খিদের মধ্যেও শয়তানি খুশিতে চিকচিক করে ওঠে দুটো চোখ। এবারে আর খালি পেটে বসে সারা রাত ধরে পরের ধানের বোঝা পাহারা দিতে হবে না। অবশ্যই কিনা সেই অবধি বেঁচে যদি যায় তবে। ক্লান্ত হয়ে ফিরিয়ে নেয় চোখ। সড়কের মাথা গিয়ে সদরে যাবার পিচের রাস্তার যেখানে মিশেছে, সেখান থেকে সরকারি রিলিফ ক্যাম্পে শুরু। রেডক্রসের মাল বোঝাই মিৎসুবিশি ট্রাকের সারি এঁকে বেঁকে দাঁড়িয়ে, খাকি তেরপোলে ঢাকা পিঠ। এই দুপহর সকালে সামনের ট্রাক এখনো একটা হেডলাইট জ্বালিয়ে চেয়ে রয়েছে, পুরনো কালো অজগরের মতো। লোকজনের ছুটোছুটি রই রই। খুব একটা জগঝম্প কাণ্ড চলেছে। গেরুয়া রঙের সামিয়ানা টাঙানোর প্রস্তুতি একধারে। ঠিক বোঝা যায় না কিসের এ মেলা। আশ্রয় ক্যাম্পগুলো আরও পেছনে। উদ্বাস্তু মানুষে ভরে গেছে প্রতিটা তাঁবু। জায়গার অভাবে সড়কের কয়েকশো মানুষকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এরা কথাবার্তা কম বলে, তাকিয়ে থাকে মরা চোখে। যার যার অবস্থানও ভূমিকা ছাড়া হয়ে এখন একেবারে গোভূত। আবার সম্মুখের দিকে তাকায় কঞ্জরালি। দিগন্ত জোড়া জলের দেশ। চিলতে চিলতে মেঘের ফাটল কোলে কদিন পর এই প্রথম রোদ ছিটকে বেরিয়েছে, পানির শীষে রং এবং কালশিটে পড়া নরম এনামেল চেহারা নিয়ে। 5-6টা জল পায়রা সেই পানির ফাঁদের উপর দিশেহারা হয়ে উঠছে। সবরুদ্দির সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, স্রেফ পেশাগত সম্পর্ক। দুজনে মিলে চৌধুরীদের ধানগোলায় শীত দিত। একবার আয়না সুন্দরীর বাপের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার জোগাড় হয়েছিল। বেরিয়ে আসার সময় সবরুদ্দির চিবুকে আলগার টিনের পোঁচ লেগে যায়। পরে চাপদারি রেখে দাগটা ঢেকে রাখতে হয়েছে। সবরুদ্দি চলেই গেল তাকে রেখে। ঝোপড়িতে ঢুকে দেখে জরিন বড়শিতে কুচে বাঁধিয়ে আতান্তরে পড়ে গেছে। রাতে পেতে রাখে রোজ কেঁচো গেথে, যদি মাছ চাষ বাঁধে। বোঝে না যে মাছেরা এখন রাজভোগে ব্যস্ত। কুচের মোচড় দেখে জরিন ভয় পেয়ে গেছে, ছাড়াতে সাহস পাচ্ছে না। পায়ের বুড়ো আঙুলে মাথা চেপে ধরে ঝাটকা মেরে বড়শি থেকে ছাড়িয়ে নিল গঞ্জরালি। জরিন আহ্লাদে ঢঙে চেঁচিয়ে ওঠে, ফেলো ফেলো, এমনই পানিতে ফেলে দাও শয়তানের সাউডারে। জিনিসটা না বাইন না সাপ, তবু জ্যান্ত কিছু তো বটে। গঞ্জরালি দুটো চোখ কুচকে ফুটো পয়সার ভেতর দিয়ে দেখার মতো করে বলে, আমার হাতের দেড়া হবানে শালার, হবিস নয়। ছোট ছোট টুকরো করে কুচো, মাথা ডুকবা দে, নুন জালে সেদ্ধ কর বসে, কেমন তো? জরিন ঠোঁট উল্টে বমির ভান করে বলে, ওয়াক, মুসলমানে খায়, ক্যাডা কোলে গায়? খিদে আবার মুসলমানটা কি রে? যার খাটনি সে খায়। লেঠেলি ধমক প্রায় ফিরে এসেছে গলায়। সে আওয়াজের মাথা মুড়ে মাইক টেস্টিংয়ের হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো 1 2 3 4, হ্যালো হ্যালো হঠাৎ গা গা করে ওঠে। গঞ্জরালি হাতের মাথায় থ্যাবড়া পাঞ্জা মেলে ধরে।
দেব কষে এক থাপ্পড়, না? এখন আর নয়, হাত গুটিয়ে মুঠো করে নেয়। কি হবে শুধু শুধু? এই বানভাসী জীবনে মার খাওয়া, ঘুমোনো, সব সুখ নিস্তেজ হয়ে এসেছে। আবার মাইক টেস্টিং, আর নদীর বুকে শিকারী বাজ কুরুলির গাল ফাটা ডাক। দিনের প্রথম মেঘ নিঃশব্দে ঘিরে ফেলে। মরা কুচের কচকচে চামড়ায় মেঘের মেটের রং। ঠাওর হয় এটা এখন বেলা ৩ পরের উজানি। পরনের লুঙ্গি শুকিয়ে লবণে খসখস করছে। এবার দূর থেকে শোনা যায় আবার মরা কান্নার রোল। নদীর লম্বা খিদে পেয়েছে, তাই রোজ খিদে ধরা মানুষ একটা একটা করে গিলে খাচ্ছে। গঞ্জর আলী মনে মনে বলে, কেলা খা, নে কেলাটা খা আমার। শুনছিলেন আবু বকর সিদ্দিকের উপন্যাস জল রাক্ষস। পড়ছিলাম এর ২য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।